জিন লিঙ্কেজ আর ক্রসিং ওভার নামটা শুনেই মনে হচ্ছে যেন আমাদের কোষের ভেতরে একটা যুদ্ধ চলছে, তাই না? একদিকে একটা শক্তি যেটা জিনগুলোকে একসাথে রাখতে চায়, আর অন্যদিকে আরেকটা শক্তি আছে যে চায় তাদের আলাদা করে নতুন করে সাজাতে। চলুন আজ এই মজার লড়াইটার গভীরে গিয়ে দেখি আসলে কি হয়। আচ্ছা, আমরা তো সবাই মেন্ডেলের বংশগতির সূত্র পড়েছি, তাই না? যে জিনগুলো স্বাধীনভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়, কিন্তু ব্যাপারটা কি আসলেই সবসময় এত সহজ? মাঝে মাঝে এমন কিছু ফল দেখা যায় যা মেন্ডেলের নিয়মকে ঠিকঠাক মানে না। তো প্রশ্ন হলো, জিনেরা কেন মাঝে মাঝে নিয়ম ভাঙে? চলুন আজকের এই আলোচনায় এই ধাঁধারই উত্তর খোঁজা যাক। এই যে নিয়ম ভাঙার খেলাটা, এর পেছনে আছে দুটো মূল শক্তি। এদেরকে আমরা গল্পের দুটো প্রধান চরিত্র বলতে পারি। একদিকে আছে ধরুন লিঙ্কেজ, ওর কাজ হলো জিনগুলোকে একদম আঠার মতো একসাথে একই দলে আটকে রাখা, অনেকটা একটা মজবুত শিকলের মতো। আর অন্যদিকে আছে ক্রসিং ওভার, ও ঠিক উল্টো, একজন জাদুকরের মতো জিনগুলোকে অদলবদল করে মিশিয়ে দিয়ে একদম নতুন দল বানিয়ে ফেলে। তো এই দুজনের মধ্যেই চলে আসল টানাটানিটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুঝি এই নিয়ম ভাঙার ধাঁধাটা আসলে কি। দেখুন, মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটা তো দারুণ একটা ব্যাপার ছিল, কিন্তু বিজ্ঞানীরা যখন আরও গভীরে গেলেন, তারা দেখলেন কিছু ক্ষেত্রে এই নিয়মটা মিলছে না। আর তখনই তারা বুঝতে পারলেন এর পেছনে অন্য কেউ আছে, আর সেই কারণটাই হলো জিন লিঙ্কেজ। নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল খুব সোজা। প্রত্যেকটা জিন স্বাধীন, সে নিজের মতো করে পরের প্রজন্মে যাবে, কারও তোয়াক্কা করবে না। কিন্তু ব্যতিক্রমটা হলো আসল মজার জায়গা। দেখা গেল যখন কতগুলো জিন একই ক্রোমোজোমে, মানে একই বাসে পাশাপাশি বসে থাকে, তখন তার একটা দল বানিয়ে খেলে আর একসাথে যাওয়ার একটা ঝোঁক দেখায়। এই যে মেন্ডেলের হিসাবের বাইরে একটা ফল চলে এলো, এটাই বিজ্ঞানীদেরকে লিঙ্কেজ নামের নতুন একটা ধারণার দিকে ঠেলে দিল। তাহলে আমাদের গল্পের প্রথম চরিত্র, এই লিঙ্কের জিনিসটা আসলে কি? আসুন একে একটু ভালোভাবে চিনে নিই। কিভাবে ও জিনগুলোকে একসাথে ধরে রাখে? একদম সহজ ভাষায় বললে, লিঙ্কড জিন মানে হলো সেই সব জিন যারা একই ক্রোমোজোমে থাকে, ব্যাস এটুকুই। আর যেহেতু তারা একই গাড়িতে, মানে ক্রোমোজোমে চড়ে যাচ্ছে, তাই স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একসাথে পরের প্রজন্মে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই যে লিঙ্কেজের শক্তি, মানে জিনদের একসাথে থাকার যে জোর, সেটা কিন্তু নির্ভর করে তারা একে অপরের থেকে কতটা দূরে আছে তার ওপর। জিনগুলো ক্রোমোজোমের ওপর যত কাছাকাছি থাকবে, তাদের বন্ধুত্ব তত গভীর হবে, মানে লিঙ্কেজ তত শক্তিশালী হবে। ঠিক যেন দুজন বন্ধু খুব শক্ত করে হাত ধরে আছে, তাদের আলাদা করা কিন্তু বেশ কঠিন, তাই না? ব্যাপারটা একদম সেরকম। আচ্ছা, লিঙ্কেজ তো জিনদেরকে একসাথে রাখতে চাইছে, কিন্তু গল্পে তো একজন গেম চেঞ্জার থাকতেই হবে, তাই না? যে এই বন্ধুত্বটা ভাঙার চেষ্টা করবে। আর সেই খেলোয়াড়টার নামই হলো ক্রসিং ওভার। আসুন দেখি এই ক্রসিং ওভার কিভাবে মাঠে নেমে পুরো খেলাটাই ঘুরিয়ে দেয়। তো এই অদলবদলটা ঠিক কখন, কাদের মধ্যে আর কিভাবে হয়, চলুন দেখি। সময়টা হলো মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশা। আর কাদের মধ্যে হয়? হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে। কি হয়? ওরা খুব কাছাকাছি এসে নিজেদের ডিএনএর কিছু অংশ একে অপরের সাথে বিনিময় করে ফেলে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা লাল সুতো আর একটা নীল সুতো নিজেদের মধ্যে খানিকটা করে রং অদলবদল করে নিল। আর ওরা যখন এই ডিএনএ বিনিময় করে, তখন যে পয়েন্টটাতে ওরা একে অপরকে ক্রস করে, সেখানে একটা এক্স আকৃতির মতো দেখতে লাগে। মাইক্রোস্কোপের নিচে এই যে এক্সের মতো জয়েন্টটা দেখা যায়, একেই বলে কায়াজমা। এটা হলো ক্রসিং ওভার হওয়ার একটা জ্বলজ্জন্ত প্রমাণ। তো লিঙ্কেজ আর ক্রসিং ওভারের এই টানাটানির ফলে শেষ পর্যন্ত কি হয়? ফলাফল হিসেবে আমরা মূলত 2 ধরনের অপত্য বা অফস্প্রিং দেখতে পাই। এক ধরনের অপত্য হল প্যারেন্টাল টাইপ। এদের জিনের কম্বিনেশনটা হুবহু বাবা মায়ের মতো, মানে এখানে লিঙ্কেজ জিতেছে, ও টিমকে একসাথে রাখতে সফল হয়েছে। আর আরেকদিকে আছে রিকম্বিনেন্ট টাইপ। এদের জিনের কম্বিনেশনে নতুন মিক্সচার তৈরি হয়েছে। তার মানে কি, এখানে ক্রসিং ওভার জিতেছে, ও জিনের অদল বদল ঘটাতে পেরেছে। এই ফলাফলের উপর ভিত্তি করে লিঙ্কেজকে আবার 2 ভাগে ভাগ করা যায়।
একটা হলো সম্পূর্ণ লিঙ্কেজ, এটা তখন হয় যখন ক্রসিং ওভার একদমই হয় না আর তার ফলে 100% অপত্যই হয় প্যারেন্টাল টাইপের। কিন্তু সত্যি বলতে প্রকৃতিতে এটা খুব একটা দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে যা হয় তা হলো অসম্পূর্ণ লিঙ্কেজ, মানে ক্রসিং ওভার কিছুটা হলেও হয় আর তার ফলে আমরা প্যারেন্টাল আর রিকম্বিনেন্ট দুই ধরনের অপত্যই দেখতে পাই। এখন একটা দারুণ প্রশ্ন মাথায় আসতে পারে, তাই না? যে এই যে অদলবদল হচ্ছে, এটার পরিমাণ কি আমরা মাপতে পারি? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারি। আর মজার ব্যাপার হলো এই মাপটাই আমাদের বলে দেয় জিনগুলোর মধ্যে দূরত্ব ঠিক কতটা। এই মাপার পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। একে বলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বা সংক্ষেপে আরএফ। কি করতে হবে? মাত্র 3টা স্টেপ। স্টেপ 1, মোট অপত্যের মধ্যে কয়টা রিকম্বিনেন্ট টাইপ আছে সেটা গুনতে হবে। স্টেপ 2, ওই সংখ্যাটাকে মোট অপত্যের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আর স্টেপ 3, যা পাওয়া গেল সেটাকে 100 দিয়ে গুণ করে দিলেই পার্সেন্টেজে উত্তরটা চলে আসবে। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝি। ধরুন মোট 1000টা অপত্য তৈরি হলো, তার মধ্যে আমরা গুণে দেখলাম 120টা হলো রিকম্বিনেন্ট। তাহলে আরএফ কত হবে? খুব সোজা, 120কে 1000 দিয়ে ভাগ করুন আর তারপর 100 দিয়ে গুণ করুন, উত্তর আসবে 12%। দেখুন কত সহজ। এই যে আমরা 12% পেলাম, এটার মানে কি? জেনেটিক্সের দুনিয়ায় এটা কিন্তু একটা অসাধারণ তথ্য। এই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটাই আসলে দুটো জিনের মধ্যে দূরত্বের একটা মাপ। বিজ্ঞানীরা একটা নিয়মই বানিয়ে ফেলেছেন। 1% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি মানে হলো জিন দুটোর মধ্যে দূরত্ব 1 ম্যাপ ইউনিট বা 1 সেন্টিমর্গান। আর এই হিসাব ব্যবহার করেই কিন্তু ক্রোমোজোমের উপর জিনগুলোর একটা পুরো ম্যাপ তৈরি করা হয়। এখানে একটা গোল্ডেন রুল আছে যেটা একদম মাথায় গেঁথে নিতে হবে। রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির মান কখনোই কোনো অবস্থাতেই 50% বেশি হতে পারে না। এটা হলো এর সর্বোচ্চ সীমা। কিন্তু প্রশ্ন হলো, কেন 50%-এর বেশি হতে পারে না? কারণটা খুব যৌক্তিক। ভাবুন, দুটো জিন যদি একই ক্রোমোজোমের দুই প্রান্তে, মানে অনেক দূরে থাকে, তখন তাদের মধ্যে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা এতটাই বেড়ে যায় যে তারা আর লিঙ্কড জিনের মতো আচরণই করে না। তারা তখন মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রের মতোই আচরণ করে। 50% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির মানেই হলো জিন দুটো এমনভাবে আচরণ করছে যেন তারা আলাদা আলাদা ক্রোমোজোমে আছে। তখন লিঙ্কেজের আর কোনো প্রভাবই থাকে না। এতক্ষণ তো আমরা কোষের ভেতরের খুব ছোট্ট একটা ঘটনা নিয়ে কথা বললাম, কিন্তু এর গুরুত্ব কি শুধু এটুকুই? না, বৃহত্তর চিত্রে এই যে জিনের অদলবদল বা ক্রসিং ওভার, এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? চলুন সেটাই বুঝি। এই ছোট্ট একটা ঘটনার প্রভাব যে কত বিশাল তা ভাবলে অবাক হতে হয়। প্রথমত, ক্রসিং ওভার জিনের একেবারে নতুন কম্বিনেশন তৈরি করে। এর ফলে একটা পপুলেশনের মধ্যে জেনেটিক ভেরিয়েশন বা বৈচিত্র্য অনেক বেড়ে যায়। আর এই বৈচিত্র্যই হল বিবর্তনের মূল চালিকা শক্তি। এই নতুন নতুন কম্বিনেশনগুলোর ওপরই তো প্রাকৃতিক নির্বাচন কাজ করে, আর তার ফলেই জীবজগৎ সময়ের সাথে সাথে বদলে যায়, এগিয়ে চলে। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি, ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে লিঙ্কেজ, যার লক্ষ্য হলো জিনকে একসাথে রাখা আর প্যারেন্টাল কম্বিনেশন তৈরি করা, আর এর শক্তি বাড়ে যখন জিনগুলো কাছাকাছি থাকে। অন্যদিকে আছে ক্রসিং ওভার, যার লক্ষ্য হলো লিঙ্কড জিনকে আলাদা করা আর রিকম্বিনেন্ট কম্বিনেশন তৈরি করা, আর এর সম্ভাবনা বাড়ে যখন জিনগুলো দূরে থাকে। একদম পরিষ্কার, তাই না? আজকের আলোচনা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি কোষের ভেতরে ঘটে যাওয়া সামান্য একটা জিনের অদলবদল এই পৃথিবীতে এত নতুনত্ব, এত বৈচিত্র্য তৈরি করতে পারে, তাহলে একবার ভাবুন তো, আমাদের ডিএনএর এই বিশাল আর রহস্যময় মানচিত্রের ভেতরে আরও কত কি সম্ভাবনা লুকিয়ে আছে, যা হয়তো একদিন আমাদের সামনে আসবে। ব্যাপারটা সত্যি অবাক করার মতো।